প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আজ তোমাদের সামনে হাজির হয়েছি তোমাদের নবম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয় নিয়ে। আজকে তোমাদের হিসাব বিজ্ঞান সম্পর্কে অ্যাসাইনমেন্ট নিয়ে আমি আলোচনা করব এবং তোমাদের অ্যাসাইনমেন্টের মধ্যে যে অঙ্ক দুটি লিপিবদ্ধ আছে সেটা আজকে তোমাদের সম্পর্কে ওই অঙ্কটা সম্পর্কে তোমাদের একটু ধারণা দেব। আশা করি তোমাদের কাজে লাগবে। তো ফার্স্ট অল আমি শুরু করছি যে তোমাদের অ্যাসাইনমেন্টের মধ্যে যে প্রশ্নটা লিপিবদ্ধ আছে, প্রথম কেমন প্রশ্ন হতে পারে সেটা সম্পর্কে তোমাদের একটু ধারণা থাকতে হবে। যেমন সংক্ষিপ্ত আকারে প্রশ্ন হতে পারে হিসাব বিজ্ঞানে যে হিসাব বিজ্ঞান কী অথবা হিসাব বিজ্ঞান কাকে বলে। আসতে পারে হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য অথবা হিসাব বিজ্ঞানের গুরুত্ব অথবা হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা সম্পর্কেও প্রশ্ন আসতে পারে। তো তোমাদের এই প্রশ্নগুলো সম্পর্কেই প্রথমত আমাদের হিসাব বিজ্ঞান পরিচিতির যে অধ্যায়টি আছে, প্রথম অধ্যায়, সেটা থেকে তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো কালেক্ট করতে হবে। অথবা তোমরা সৃজনশীল পদ্ধতির মাধ্যমে নিজেদের মেধা বুদ্ধি প্রয়োগ করে তোমরা তোমাদের মতো করে প্রশ্নের অ্যান্সারটা তৈরি করতে পারো। তো হিসাব বিজ্ঞান কী বা হিসাব বিজ্ঞান কাকে বলে সেটার সংজ্ঞা যদি আমরা বলতে চাই তাহলে আমরা কি বলবো, যে হিসাব বিজ্ঞান হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে ব্যবসায়ের আর্থিক লেনদেনগুলো হিসাবের বইতে শ্রেণীবদ্ধভাবে লিপিবদ্ধ করে এবং বিশ্লেষণের মাধ্যমে ব্যবসায় প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা সম্পর্কে নিরূপণ করার পদ্ধতিকে আমরা হিসাব বিজ্ঞান হিসেবে জেনে থাকি। কেমন? হিসাব বিজ্ঞানের দুইটি উদ্দেশ্য যদি আমরা বলতে যাই তাহলে প্রথম উদ্দেশ্য হচ্ছে হিসাবের যে সমস্ত লেনদেনগুলা লিপিবদ্ধ হচ্ছে সেগুলা হিসাবের বইতে সুশৃঙ্খলভাবে লিপিবদ্ধ করাটাই হচ্ছে হিসাব বিজ্ঞানের একটি উদ্দেশ্য। সেকেন্ড উদ্দেশ্য হচ্ছে ব্যবসায় প্রতিষ্ঠানের সম্পদ দায় বা মালিকানা সত্ত্ব নিরূপণের মাধ্যমে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা সম্পর্কে নিরূপণ করা বা আর্থিক অবস্থার ফলাফল নিরূপণ করা। তো তোমরা বোর্ডে একটি অঙ্ক দেখতে পাচ্ছ। আমি এই অঙ্কটির মাধ্যমে তোমাদেরকে আজকে বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে হিসাবের লেনদেনের অধ্যায় সম্পর্কে আমি তোমাদের ধারণা দিচ্ছি যে এই এন্ট্রিগুলোর মাধ্যমে কিভাবে আমরা হিসাবের খাতায় শ্রেণীবদ্ধ করব বা লিপিবদ্ধ করব তার কারণ সহ ব্যাখ্যাগুলো, এবং উপরোক্ত লেনদেনের মাধ্যমে হিসাব সমীকরণের উপর প্রভাব সম্পর্কেও আজকে তোমাদের একটু আলোচনা করব। তার প্রথম কথা হচ্ছে এই লেনদেনগুলোর কারণ সহ ব্যাখ্যা কিভাবে হলো সেগুলো আমরা আগে আলোচনা করি। এরপর দ্বিতীয় ধাপে আমি হিসাব সমীকরণের উপর প্রভাব সম্পর্কে তোমাদের দেখাবো। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই একটু মনোযোগ সহকারে খেয়াল করো। এখানে আমি প্রথম যে এন্ট্রিটা লিপিবদ্ধ করেছি সেটা হচ্ছে নগদ 60,000 টাকা ও আসবাবপত্র 30,000 টাকা নিয়ে তুমি একটি ব্যবসা শুরু করলে। কেমন? সেকেন্ড এন্ট্রিটা হচ্ছে পণ্য বিক্রয় বাবদ নগদ প্রাপ্তি 20,000 টাকা। থার্ড, সাজসজ্জা বাবদ 7,000 টাকা তার খরচ বা ব্যয় হলো। 4 নম্বর যে এন্ট্রিটা আছে সেটা হচ্ছে দোকান ভাড়া বাবদ 4,000 টাকা সে প্রদান করেছে। এখন এই লেনদেনগুলোর মাধ্যমে কারণ সহ ব্যাখ্যা কিভাবে আমরা করব। তো এই কারণ সহ ব্যাখ্যা করতে গেলে আমাকে যে ছকটা করতে হবে একটু খেয়াল করবে সবাই। তো প্রথম ঘরে আমি লিখব হচ্ছে তারিখ, দ্বিতীয় ঘরে লিখব লেনদেন, কিনা, তিন নম্বর ঘর হচ্ছে কারণ সহ ব্যাখ্যা। তো প্রথম কথা হচ্ছে
এখানে যেহেতু আমি তারিখটা উল্লেখ করিনি, সুতরাং এখানে যদি আমি ক্রমিক দিতে পারি, এখন যদি প্রশ্নের মধ্যে আমাদের তারিখ উল্লেখ থাকে তাহলে সেক্ষেত্রে আমরা এখানে তারিখটা ব্যবহার করব। কেমন? এখন 1 নাম্বার ক্রমিক যদি ধরি আমি, যে নগদ 60,000 টাকা ও আসবাবপত্র 30,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। কেমন? তো সেই ক্ষেত্রে আমাদের লেনদেন কিনা সেটা আমরা কিভাবে বুঝব? তো বোঝার জন্য আমাদের আগে বুঝতে হবে যে দুটি পক্ষের মধ্যে যখন অর্থনৈতিক কোনো বিষয় লেনদেন হবে, একে অপরের মধ্যে যখন আদান প্রদান হবে, কেনা বেচার সম্পর্ক থাকবে, তখনই সেটা আমরা লেনদেন হিসাবে গণ্য করব। তো সেক্ষেত্রে নগদ 60,000 টাকা এবং আসবাবপত্র 30,000 টাকা নিয়ে যেহেতু ব্যবসা শুরু করা হয়েছে, সেই ক্ষেত্রে প্রতিষ্ঠানের কি সম্পদ বৃদ্ধি পেয়েছে এবং মূলধনের পরিমাণটাও মানে মালিকানা সত্ত্বটাও বৃদ্ধি পেয়েছে। তাহলে এটা আমাদের লেনদেন। সুতরাং লেনদেন হলে আমরা এখানে লিখব যে লেনদেন। তাহলে এটা ব্যাখ্যা জানতে চেয়েছে। তাহলে ব্যাখ্যা যদি জানতে হয় তাহলে নগদ এবং আসবাবপত্র দুটাই হচ্ছে আমাদের সম্পদ। তো সম্পদ যখন বৃদ্ধি পায় সেক্ষেত্রে মালিকানা সত্ত্বটাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। সুতরাং আমরা লিখতেই পারি এখানে যে সম্পদ ও মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে, অথবা আমরা লিখতে পারি এ ও ই বৃদ্ধি পেয়েছে। এ ও ই বৃদ্ধি পেয়েছে। 2 নাম্বার, পণ্য বিক্রয় বাবদ নগদ প্রাপ্তি। আমি পণ্যটা বিক্রি করেছি বিধায় নগদ টাকাটা আমি পেয়েছি। সুতরাং আমার কাছে কি চলে আসলো? নগদ টাকা চলে আসলো। তাহলে দুই পক্ষের মধ্যে আদান প্রদান যেহেতু হলো, সেহেতু এটা লেনদেন। লেনদেন। তাহলে পণ্য বিক্রয় করে আমি যে টাকাটা পেয়েছি নগদ টাকা, তার মানে কি আমার সম্পদটা বৃদ্ধি পেল, সেই সঙ্গে আমার মালিকানা সত্ত্ব মানে মালিকের মূলধনটাও বেড়ে গেল। সেই ক্ষেত্রে আমি লিখতে পারি এ ও ই বৃদ্ধি পেয়েছে। 3 নাম্বারটা, সাজসজ্জা বাবদ 7,000 টাকা খরচ। আমি একটি ব্যবসা প্রতিষ্ঠান দিয়েছি। ব্যবসা প্রতিষ্ঠানের সাজসজ্জা মানে হচ্ছে ডেকোরেশন আমরা যেটাকে বলি। তো সাজসজ্জা বাবদ যদি খরচ হয়ে থাকে তাহলে মালিকের কাছ থেকে যখন টাকাটা চলে যায় তাহলে কি হয়? নগদ টাকা চলে গেলে সম্পদ হ্রাস পায়, সেই ক্ষেত্রে মালিকের মূলধনটাও কমে যাচ্ছে, তাহলে সেটাও কিন্তু হ্রাস পেল। তাহলে আমরা বলতেই পারি যে এ ও ই হ্রাস পেয়েছে। কেমন? তাহলে যখন সাজসজ্জা বাবদ খরচ হয় সেটাও দুই পক্ষের মধ্যে টাকা পয়সার আদান প্রদান হচ্ছে, সুতরাং সেটাও একটা লেনদেন। আমরা লিখবো এটাও লেনদেন। এ ও ই হ্রাস পেয়েছে। 4 নাম্বারটা হচ্ছে দোকান ভাড়া বাবদ 4,000 টাকা প্রদান। আপনি যেখানটায় ব্যবসা করবেন সেই দোকান ভাড়া যখন পরিশোধ করা হবে তখন কি করা হবে? মালিকের থেকে টাকাটা চলে যাচ্ছে। কিভাবে যাচ্ছে? নগদ টাকাটা চলে যাচ্ছে। তো নগদ টাকা যখন চলে যাবে তখন কি হবে? সম্পদটা হ্রাস পাবে, আর সেই সঙ্গে মালিকের মূলধনটাও মানে মালিকানা সত্ত্বটাও কমে যাচ্ছে, তাহলে ইকুইটি হ্রাস পাচ্ছে। সুতরাং এটা আমাদের লেনদেন। লেনদেন এটা আমরা বলতে পারি এ ও ই হ্রাস পেয়েছে। আমি আবারও বলছি, নগদ 60,000 টাকা আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করা হলো, তাহলে এটা এক প্রকার লেনদেন। লেনদেন যেহেতু লিখতে পারলাম, তাহলে আমরা যখন ব্যবসায় নগদ টাকা আসবে বা সম্পদ আসবে তখন সম্পদের পরিমাণটা বৃদ্ধি পেল। তার জন্য আমরা এ মানে অ্যাসেট, সম্পদ বৃদ্ধি পেয়েছে, আর সেই সাথে মালিকের মূলধনটাও বৃদ্ধি পেয়েছে, তার মানে হচ্ছে ই ফর ইকুইটি, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। পণ্য বিক্রয় বাবদ নগদ প্রাপ্তি। আমি যখন নগদ টাকাটা পেলাম তখন আমার সম্পদটা কিন্তু বেড়ে গেল, সুতরাং এ বৃদ্ধি। তো নগদ বিক্রির মাধ্যমে সম্পদ যখন বাড়বে মালিকের মূলধনটাও বেড়ে যাচ্ছে, এটাও বৃদ্ধি পেয়েছে। সাজসজ্জা বাবদ 7,000 টাকা খরচ হয়েছে। খরচের টাকাটা যখন নগদে পরিশোধ করতে হয়
তাহলে আমাদের কাছ থেকে নগদ টাকাটা চলে যাচ্ছে, সুতরাং সম্পদটা হ্রাস পাচ্ছে, এই জন্য এ হ্রাস। সম্পদ যখন হ্রাস পাবে তখন মালিকের মূলধনটাও কমে যাচ্ছে, সুতরাং ই হ্রাস, মানে ইকুইটি। দোকান ভাড়া বাবদ 4,000 টাকা প্রদান। যেহেতু দোকান ভাড়া দেওয়া হচ্ছে, সুতরাং মালিকের কাছ থেকে টাকাটা চলে যাচ্ছে, তাহলে নগদ টাকা চলে যাওয়া মানে মালিকের মূলধনটাও কমে যাওয়া, এর জন্য এ এবং ই দুটোই হ্রাস পেয়েছে। এ হচ্ছে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব সময় কারণসহ ব্যাখ্যা বা লেনদেনগুলোর কারণসহ ব্যাখ্যা। কেমন? তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো অঙ্কটা। তো তোমাদের অ্যাসাইনমেন্টে যেই ধরনের প্রশ্ন আসুক না কেন, ঠিক কারণসহ ব্যাখ্যার নিয়ম হচ্ছে এটাই, এই পদ্ধতিতে তোমাকে ব্যাখ্যাগুলো উল্লেখ করতে হবে। কেমন? তো আশা করি তোমরা সবাই পারবে। এখন আমি তোমাদের হিসাব সমীকরণের উপর প্রভাবের বিষয়ে একটি ছক দেখাচ্ছি এই এন্ট্রিগুলোর মাধ্যমেই। কেমন? এখন যে ছকটা দেখাবো সেটা হচ্ছে হিসাব সমীকরণের উপর প্রভাব। সুতরাং উপরোক্ত যে 4টা লেনদেন আছে, এই লেনদেনের মাধ্যমে আমরা আমাদের হিসাব সমীকরণের উপর প্রভাবটা আমরা দেখাবো। তো ছকটা আগে খেয়াল করতে হবে সবাইকে। এই হচ্ছে আমাদের হিসাব সমীকরণের উপর প্রভাবের যে ছকটি সেটা। কেমন? তো প্রথমে হচ্ছে তারিখ, উদ্বৃত্ত, এ মানে অ্যাসেট, এই পাশে হচ্ছে আমাদের নগদ আসবাবপত্র। কেমন? তো যদি আমি আগেই বলেছি যে আমি যেহেতু তারিখ দেইনি, সুতরাং এখানে তারিখের একটা ঘর আছে, এখানে তারিখটা উল্লেখ করতে হবে। আমি এই অঙ্কটাতে তারিখ দিতে আমার একটু ভুল ছিল যদিও, তো তারপর আমি বুঝিয়ে দিচ্ছি। ধর আমি এটাকে ক্রমিক হিসাবে ব্যবহার করছি। এক, যে নগদ 60,000 টাকা ও আসবাবপত্র 30,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো। তো সেই লেনদেনটা আমরা হিসাব সমীকরণের প্রভাবে কিভাবে অন্তর্ভুক্ত করব সেটাই হচ্ছে বিষয় আমাদের। যেহেতু নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে, তাহলে যেহেতু ব্যবসা প্রতিষ্ঠানের সম্পদের পরিমাণটা বৃদ্ধি পেল, এর জন্য নগদে করে আমরা 60,000 টাকা বসাবো। আসবাবপত্র আছে হচ্ছে 30,000 টাকা, এটাও আমাদের সম্পদ বৃদ্ধি পেয়েছে 30,000। তো 60 আর 30 দুটো যোগ করে আমরা মালিকানা সত্ত্বের ঘরে বসাবো। কারণ হচ্ছে নগদ এবং আসবাবপত্র যখন বৃদ্ধি পেল তখন মালিকের সম্পদের মূলধনের পরিমাণটাও বেড়ে গেল। দুই নম্বর লেনদেনটা দেখি। পণ্য বিক্রয় বাবদ নগদ প্রাপ্তি। আমি পণ্যটা বিক্রি করেছি, বিনিময়ে নগদ টাকাটা আমি পেয়েছি। যখন আমার কাছে নগদ টাকাটা আসবে তখন সব সময় নগদে ঘরে আমরা প্লাস করব। আর যখন আমার কাছ থেকে নগদ টাকাটা চলে যাবে তখন নগদে ঘর থেকে আমাদের কী করতে হবে? মাইনাস মানে বিয়োগ করতে হবে। কেমন? তো পণ্য বিক্রয় বাবদ নগদ প্রাপ্তি 20,000 টাকা। যেহেতু নগদে আসছে টাকাটা, তাহলে নগদ টাকা বেড়ে গেল, সেই সাথে মালিকের মূলধনটাও বেড়ে গেল। এখন
এখানে যেহেতু আমাদের উদ্বৃত্তের একটি ঘর ছিল, এখন আমরা উদ্বৃত্ত টানব। 60,000 আর 20,000 যোগ করলে 80,000, এটা যা আছে তাই থাকবে, 1,10,000। 3 নম্বর যে অপশনটা হচ্ছে সাজসজ্জা বাবদ 7,000 টাকা খরচ। সাজসজ্জা মানে হচ্ছে আমাদের দোকানের ডেকোরেশন। যদি আমরা খরচ করেই ফেলি তাহলে আমাদের কাছ থেকে কি প্রথমত নগদ টাকাটা চলে যাচ্ছে, সেই সাথে আমাদের কি মালিকের মূলধনটাও কমে যাচ্ছে। তাহলে কি দাঁড়ালো যে 7,000 টাকা নগদ থেকে বিয়োগ করতে হবে, যেহেতু নগদ টাকা চলে গেল, কেমন মালিকের মূলধনটাও কমে গেছে, এখানেও 7,000 টাকা বিয়োগ করব। ঠিক আগের মতো আবারও আমরা উদ্বৃত্ত টানব। তো 80 থেকে 7,000 চলে গেলে থাকবে কত, 73,000। সর্বশেষ এন্ট্রি তোমাদের জন্য যেটা, সেটা হচ্ছে দোকান ভাড়া বাবদ 4,000 টাকা প্রদান। তাহলে দোকান ভাড়ার টাকা যখন চলে যায় তখন মালিকের নগদ টাকাটাও কমে, সেই সাথে মালিকের মূলধনটাও কমে যায়। তাহলে 4,000 টাকা নগদ থেকে কি হবে, বিয়োগ হবে, সেই সাথে মালিকের মূলধন থেকেও 4,000 টাকা বিয়োগ। ঠিক একইভাবে আবার আমরা উদ্বৃত্ত টানব। তো দেখা যাচ্ছে 73,000 আছে, তার থেকে 4,000 গেলে থাকে কত, 69,000। আর 1,03,000 থেকে 4,000 গেলে থাকবে 99,000। সুতরাং আমরা এখন সম্পদের পাশে যোগ করতেই পারি, 69,000 আর 30,000 যোগ করলে হচ্ছে 99,000। এটাই হচ্ছে আমাদের হিসাব সমীকরণের উপর প্রভাব। তার মানে A সমান L প্লাস E, দ্যাট মিন্স A ফর অ্যাসেটস, L মানে লাইবিলিটিস, E মানে হচ্ছে ইকুইটি। এখন সম্পদের পাশে যেই পরিমাণ টাকা হবে, দায় বা মালিকানা সত্ত্বের পাশেও ঠিক একই পরিমাণ টাকাটা হবে। এর জন্য লাস্ট যে ব্যালেন্সটা আসছে সেটা হচ্ছে 99,000। যদিও এই পাশে পাওনাদারের ঘরটা আমাদের ব্ল্যাঙ্ক রয়েছে, সেক্ষেত্রে আমি তোমাদের একটা কথা বলেই রাখি যে অঙ্কের ক্ষেত্রে আমাদের যেভাবে এন্ট্রি দেওয়া থাকবে সেই আলোকে আমাদের ঘরটা করতে হবে। কিন্তু আমাদের অঙ্কে যেহেতু পাওনাদার সম্পর্কিত কোনো এন্ট্রি নাই, এই ঘরটা না দিলেও চলতো, কিন্তু আমরা দিয়েছি তোমাদের বোঝানোর স্বার্থে। একটাই কারণ, সেটা হচ্ছে আমাদের অঙ্কে যদি ঋণ থাকতো, ধরো আমি ব্যবসার প্রয়োজনে ব্যাংক থেকে বা অন্যান্য অর্থনৈতিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করেছি, তাহলে ঋণের একটি ঘর থাকতো, কেমন, অথবা পাওনাদারের ঘর থাকতে পারে। এটা হচ্ছে সম্পূর্ণ ডিপেন্ড করবে আমাদের অঙ্কটার উপর। তো সেই লেনদেনগুলোর ভিত্তিতে আমরা ছকটা তৈরি করব। তো এই হচ্ছে তোমাদের আজকের দ্বিতীয় সপ্তাহের হিসাব বিজ্ঞানের উপর যে অ্যাসাইনমেন্টটা ছিল, তার উপর একটি ধারণা দেওয়া আমার মূলত উদ্দেশ্য এটাই ছিল। তো আমি চেষ্টা করেছি তোমাদের ধারণা দেওয়ার জন্য। আশা করি এই আলোকে তোমরা তোমাদের যে অ্যাসাইনমেন্টের কাজটি আছে, নির্ধারিত কাজ, সেটা তোমরা সম্পন্ন করতে পারবে, এটাই আমার প্রত্যাশা। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার ক্লাস আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের প্রতি অনেক অনেক শুভকামনা রইল।